চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশ প্রতিনিয়ত এগিয়ে চলেছে আগামীর পথে উন্নতির দিকে। কিন্তু আমাদের এই উন্নয়নের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে যানজট ও সড়ক দুর্ঘটনা। যানজট ও সড়ক দুর্ঘটনা কেবল আমাদের দেশেই না, সারা বিশ্বের জন্য একটি বড় হুমকি স্বরূপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় 13,50,000 মানুষ প্রাণ হারান। সে হিসেবে প্রতিদিন 3,700 জন মানুষ এবং প্রতি 24 সেকেন্ডে একজন মানুষ প্রাণ হারাচ্ছেন সড়কে। জনসচেতনতাই যে আমাদেরকে যানজট ও সড়ক দুর্ঘটনা থেকে মুক্তি দিতে পারে, এই বিষয়টি উপলব্ধি করে চ্যানেল আই কর্তৃপক্ষ। এরপর 8 সেপ্টেম্বর 2012 তারিখ থেকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে অর্থাৎ যানজট ও সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজধানী ঢাকার 0 পয়েন্ট থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে প্রথমবারের মতো ভিন্ন ধারার ইনভেস্টিগেটিভ রিয়ালিটি ডকুমেন্টারি দ্য ট্রাফিক সিগন্যাল। সুনাগরিক হন, ট্রাফিক আইন মেনে চলুন। দ্য ট্রাফিক সিগন্যাল দ্বিতীয় সিজন। দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দ্য ট্রাফিক সিগন্যালের দ্বিতীয় সিজনের আজকের আয়োজনে। দর্শক, যানজট কেবলমাত্র আমাদের ঢাকা মহানগরী নয়, বিশ্বের যত মেগা সিটি আছে তাদের বড় অন্তরায়। উন্নত শহরগুলো, উন্নত দেশগুলো বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে যানজটকে নিরসন করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বহুলাংশে তারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করছে। কিন্তু অনুন্নত ও স্বল্পোন্নত দেশ হিসেবে আমরা অনেক ক্ষেত্রেই যানজট নামক ব্যাধি থেকে মুক্তি লাভ করতে পারছি না, যানজট নিরসন করতে পারছি না। কেন এই ব্যাধি দিন দিন বেড়েই চলেছে? কেন আমরা যানজট থেকে মুক্তি পাচ্ছি না? বসে নেই নগর পরিকল্পনাবিদগণ, বসে নেই প্রশাসন। তারপরেও যানজট তার করাল থাবায় গ্রাস করে চলেছে আমাদের সময়, অর্থ ও জ্বালানি। প্রতিদিন লক্ষ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এই যানজটে। দর্শক, আমরা যানজটের কারণ হিসেবে কিছু কমন কারণ সবাই জানি। যেমন ধরুন, লেন না মেনে চলা, সিগন্যাল না মানা, ট্রাফিক আইন না জেনে পথ চলা, উল্টো পথে চলাচল করা, একমুখী চলাচল পথে দ্বিমুখী চলাচল শুরু করা, ফুটপাত ব্যবহার না করা, ফুটওভার ব্রিজ থাকার পরও নিচে দিয়ে রাস্তা পার হওয়া, এরকম অনেক কারণ রয়েছে। তারপরেও দ্য ট্রাফিক সিগন্যাল এই দীর্ঘ পথ চলায় কিছু পর্যবেক্ষণমূলক কারণ অনুসন্ধান করে পেয়েছে। আর সেই কারণগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরব। পুরোটা সময় জুড়ে থাকুন আমাদেরই সাথে। দর্শক, যানজটের পর্যবেক্ষণমূলক কারণগুলো আপনাদের সামনে তুলে ধরার আগে প্রথমেই তুলে ধরতে চাই যানজটের ক্ষতিকারক দিক নিয়ে একটি প্রতিবেদন। চলুন দেখে আসি সেই প্রতিবেদনটি। সাম্প্রতিক করা এক গবেষণায় আমরা দেখতে পাই যানজটের কারণে রাজধানীতে একটি যানবাহন ঘন্টায় যেতে পারে গড়ে 5 কিলোমিটার। 2 দশক আগেও এই গতি ছিল ঘন্টায় 21 কিলোমিটার। পাশাপাশি যানজটের কারণে শুধু ঢাকায় দৈনিক 50 লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। 2015 সালের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা RSTP অনুযায়ী ঢাকায় দৈনিক প্রায় 3,60,00,000 ট্রিপ হয়। এ থেকে বোঝা যায় যানজটের কারণে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ 37,000 কোটি টাকা, যা একটি পদ্মা সেতুর বাজেটের চেয়েও বেশি। দর্শক, যানজটের ক্ষতিকর দিক নিয়ে আমরা প্রতিবেদন দেখলাম এবং এর ফলে কি পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা। দর্শক, এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো দ্য ট্রাফিক সিগন্যালের দীর্ঘ পথ চলায় আমরা পর্যবেক্ষণ করে যানজটের যে অন্যতম প্রধান কারণগুলো খুঁজে পেয়েছি সেগুলো। চলুন দেখে নেওয়া যাক। ফ্লাইওভার, ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং, বাস টার্মিনাল, বাস স্ট্যান্ড,
ইন্টারসেকশন, 3 মাথা 4 মাথা সিগন্যাল পয়েন্ট, লেন না মেনে চলা, পার্কিং না থাকা, নো পার্কিং, ফিলিং স্টেশন, ফুটপাথ, দোকানপাট, বাজার, দুর্ঘটনা, অবকাঠামোগত নির্মাণ বা সংস্কার, যান সংশ্লিষ্ট কাগজপত্র, ডাস্টবিন, একে অন্যকে দোষারোপ করা, রেল ক্রসিং বা লেভেল ক্রসিং, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, শপিং মল, দ্য ট্রাফিক সিগন্যাল, দ্বিতীয় সিজন। দর্শক, আজকের আয়োজনে পর্যবেক্ষণমূলক যে কারণগুলো তুলে ধরবো আপনাদের সামনে, তার প্রথমে রয়েছে ফ্লাইওভার। প্রশ্ন থেকে যায়, ফ্লাইওভার কি করে যানজটের পর্যবেক্ষণমূলক কারণ হতে পারে? একটা রাস্তার স্বাভাবিক যান চলাচল যখন ব্যাহত হয়, যান চলাচল অচল হয়ে পড়ে, তখন সেই অচল রাস্তাকে সচল করতেই বিকল্প পন্থা হিসেবে ফ্লাইওভার নির্মাণ করা হয়। সেই ফ্লাইওভার কি করে যানজটের পর্যবেক্ষণমূলক কারণ হতে পারে? দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই, ফ্লাইওভার যানজটের কারণ নয়, যানজটের কারণ আমরা যারা ফ্লাইওভার ব্যবহার করছি তারা। তো দর্শক, চলুন কিভাবে আমরা ফ্লাইওভারে যানজটের সৃষ্টি করছি দেখে নিই। দর্শক, এইমাত্র আমরা কি দেখতে পেলাম? দেখলাম যে একটা বাস যাত্রী ওঠানামা করালো, কিন্তু আসলে যেখান থেকে ওঠানামা করালো সেখান থেকে ওঠানামা করানো সম্পূর্ণ নিষেধ। কারণ এটা ফ্লাইওভার, ফ্লাইওভারের উপরে যাত্রী ওঠানামা করা সম্পূর্ণ নিষেধ। আমরা প্রায় সময়ই দেখতে পাই যে ফ্লাইওভারের উপরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি। এর পিছে কারণ কি? দেখুন, এখানে দেওয়া আছে যানবাহন থামানো নিষেধ, অথচ এখানেই থামিয়ে যাত্রী ওঠানামা করাচ্ছি আমরা। এই ফ্লাইওভারে যানবাহনের গতিসীমা 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ একটা যানবাহন যদি 60 কিলোমিটার বেগে চলাচল করে, তাহলে এই যানবাহনটা থামার জন্য কিন্তু 30 মিটারের মতো জায়গা প্রয়োজন, যা ফুটে হিসাব করলে 90 থেকে 100 ফুটের মতো জায়গা লাগে, এবং এটাতে অলমোস্ট 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড সময় লেগে যায়। কিন্তু একটা বাস যখন হঠাৎ করে ব্রেক করছে যাত্রী ওঠানামা করার জন্য, ওর পেছনে যে যানবাহনগুলো আছে সে কিন্তু বুঝতে পারে না যে এই বাসটা এখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করাতে পারে, কারণ সে তো মনে করছে ফ্লাইওভার নির্বিঘ্নে চলাচল করব, তার গতি থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই তখনই কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায়। দর্শক, এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা নয়, ফ্লাইওভারের উপরে যানজট কমানোর জন্য হলেও আমাদেরকে এই নিয়মটুকু মানতে হবে, ফ্লাইওভারে যাত্রী ওঠানামা করা থেকে বিরত থাকতে হবে।
দর্শক, এইমাত্র আপনারা দেখলেন যে একটি বাস এসে যখন এখানে সাইড করে যাত্রী নামাচ্ছিল, তখন আরেকটি বাসকে কিন্তু ব্রেক করতে হয়েছিল, কারণ হঠাৎ করে যে সামনের বাসটি দাঁড়াবে, পেছনের বাসটি সেটা হয়তো চিন্তা করতে পারেনি, তাই তাকেও থামাতে হয়েছে, থামিয়ে পাশ কাটিয়ে তারপর চলে যেতে হয়েছে। আর এই মুহূর্তে যদি পেছন থেকে আরেকটি দ্রুতগামী কোনো যানবাহন থাকতো, তাহলেই কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আর এভাবেই ফ্লাইওভারের উপরে হরহামেশা এই দুর্ঘটনা ঘটে চলেছে। আর এই দুর্ঘটনার ফলে সৃষ্টি হয় যানজট। এর ফলে এই যানজটের দীর্ঘ সারি কিন্তু রাস্তার নিচে পর্যন্ত চলে যায়। দর্শক, আপনাদেরকে যেই জিনিসটা এখন আমি দেখাতে চাই, ফ্লাইওভারে ওঠার মুখে হ্যাঁ একটা লেন দখল করে বাসগুলো যখন যাত্রী ওঠাচ্ছে, ঠিক তখন অন্য একটা লেনে কিন্তু যানবাহনগুলো যেতে পারছে না। দেখুন আপনারা নিজেরাই যে কিভাবে জটলা পাকিয়ে জ্যামের সৃষ্টি করছি আমরা নিজেরাই। সায়দাবাদ বাস টার্মিনাল এলাকাতে যাত্রাবাড়ি ফ্লাইওভারের যেই ওঠার লুপটা, যেটা গোলাপবাগ মোড় ক্রস করে এসে উঠতে হয়, সেই মুখের সামনে যখন একটা বাস একটা লেন দখল করে যাত্রী ওঠায়, তখন কি অবস্থাটা হয় দেখুন। জটলা বেঁধে গেছে। এই 1 মিনিট যদি এভাবে যাত্রী ওঠানামা করায়, তাহলে ওই গোলাপবাগ মোড় ছাড়িয়ে যায় এই যানজটের দীর্ঘ সারি। আমি আরও ভালো করে দেখানোর জন্য আপনাদেরকে গোলাপবাগ মোড়ে নিয়ে এসেছি। এখান থেকে যদি আমরা দৃশ্য দিই, তাহলে একদম পুরোপুরি ভালোভাবে দেখা যাবে এই যানজটের সারি কত দূর পর্যন্ত গেছে। ওই শুধুমাত্র ফ্লাইওভারের লেন দখল করে যাত্রী ওঠানামা করার কারণে এই যানজটের সৃষ্টি। এছাড়া ওই ফ্লাইওভারের মুখে যানজট বাঁধার আর কোনো কারণ নেই। তাহলে কি দাঁড়ায়? আমরা ফ্লাইওভার ব্যবহারকারীরাই এই যানজটের জন্য দায়ী। দ্য ট্রাফিক সিগন্যাল, দ্বিতীয় সিজন। দর্শক, আপনার আমার কষ্টার্জিত ট্যাক্সের শত শত কোটি টাকা দিয়ে সরকার এইরকম ফুটওভার ব্রিজ নির্মাণ করেন, যাতে আপনি আমি নিরাপদে রাস্তা পারাপার করতে পারি। অথচ এই ফুটওভার ব্রিজ যখন যানজটের কারণ হয়ে দাঁড়ায়, তখন এই কথা কাকেই বা বলা যায়? দর্শক, ভাবছেন ফুটওভার ব্রিজ কী করে যানজটের কারণ হচ্ছে? হ্যাঁ দর্শক, ফুটওভার ব্রিজই যানজটের কারণ হচ্ছে। কারণ ফুটওভার ব্রিজ ব্যবহারকারী আমরা এই ফুটওভার ব্রিজের সৎ ব্যবহার নিশ্চিত করতে না পারার কারণে যানজট বাড়িয়ে তুলছে। পর্যবেক্ষণমূলক কারণের অন্যতম একটি কারণ হচ্ছে ফুটওভার ব্রিজ। চলুন দর্শক, ফুটওভার ব্রিজ কী করে যানজটের অন্যতম কারণ হচ্ছে সেটি দেখব সচক্ষে আপনাদেরকে সাথে নিয়ে। দর্শক, এইমাত্র দেখলেন আপনারা যে একজন মা কোলে সন্তান নিয়ে কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তাটা পার হলেন, অথচ মাথার উপরেই ফুটওভার ব্রিজ। এখন এই সন্তান যখন বড় হবে, এই মাকে দেখে কি শিখবে যে এভাবেই বুঝি রাস্তা পার হতে হয়। আমরা কোনো ব্যক্তিকে কখনো হেয় প্রতিপন্ন করতে চাই না, কারণ হেয় প্রতিপন্ন করা ট্রাফিক সিগন্যালের উদ্দেশ্য নয়।
ট্রাফিক সিগন্যালের উদ্দেশ্য হচ্ছে নিজে সচেতন হওয়া, অন্যকে সচেতন হতে বলা। ঠিক এই কথাটা যখন বলছি, আপনারা আমাদের ক্যামেরায় যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন কোমলমতি শিক্ষার্থী তার মায়ের হাত ধরে কিভাবে রাস্তা পার হচ্ছে। দেখুন একবার আপনারা নিজেই। দর্শক, কিছুদিন আগেই দেশের ক্রান্তি লগ্নে কোমলমতি শিক্ষার্থীরাই কিন্তু রাস্তায় নেমে এসেছিল সড়কপথে শৃঙ্খলা ফিরিয়ে আনতে। অথচ এই কোমলমতি শিশুদেরকে যদি আমরা ছোটবেলা থেকেই ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে পারি, তাহলে কিন্তু তারা বড় হয়ে এই জিনিসটা মনে রাখবে। এই বিষয়গুলো যদি ট্রাফিক আইনের বিভিন্ন ছোট ছোট বিষয়গুলো যদি ছোট থেকেই আমরা তাদেরকে শেখাতে শুরু করি, কিভাবে রাস্তাটা পার হতে হবে, কিভাবে রাস্তায় চলতে হবে, তাহলে কিন্তু তারা বড় হয়ে এই মান্যতার অভ্যাসটা নিয়েই তারা বেড়ে উঠতে পারবে এবং বড় হয়ে তারা এই অভ্যাসটা বহাল রাখতে পারবে। হ্যাঁ, এই যে দর্শক দেখুন, একজন কোমলমতি শিক্ষার্থী তার মায়ের হাত ধরে রাস্তাটা কিভাবে পার হচ্ছে। দেখুন, জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে রাস্তাটা পার হওয়ার কী দরকার? বাইক থামিয়ে, গাড়ি থামিয়ে, হাত দেখিয়ে। আমরা এমন ভবিষ্যৎ প্রজন্ম চাই না যারা মনেই করবে যে এভাবেই বুঝি রাস্তা পার হতে হয়, এটাই বুঝি রাস্তা পার হওয়ার সঠিক নিয়ম। না, আমরা এমন প্রজন্ম চাই না। দর্শক, একটু আগে আপনাদেরকে যেমন বলছিলাম যে ওই রকম প্রজন্ম আমরা চাই না যারা আইন অমান্য করে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। আমরা এমন প্রজন্ম চাই যারা আইন মেনে ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হচ্ছে। ঠিক তেমনই কিছু কোমলমতি শিক্ষার্থীদেরকে আমরা পেয়েছি যারা ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হচ্ছে। আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব তাদের মতামত বা তারা কেন এটা করছে এবং তারা আইনের এই ব্যাপারটাকে কিভাবে দেখছে। এই অল্প বয়স থেকেই তারা ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়াটাকে কিভাবে দেখে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জানতে চাই, আপনারা সবাই তো শিক্ষার্থী, কোথায় পড়াশোনা করেন? আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল। ওখান থেকে আসছিলেন, ছুটি হয়েছে? জি জি। রাস্তা পারাপারে বা প্রতিদিনের যাতায়াতে কিভাবে যাতায়াত করেন আপনারা? মানে স্কুলে যাওয়া আসা করেন কিভাবে? আসলে আমাদের তো হচ্ছে রিক্সা দিয়ে গেলে ওখানে অনেক সময় যানজট থাকে, যার কারণে হচ্ছে আমরা আমাদের এখান থেকে আইডিয়ালের এই হাঁটা দূরত্বটা অনেক কাছে, যার কারণে আমরা হেঁটে হেঁটেই যাতায়াত করি। রাস্তা পার হতে হয় না? জি অবশ্যই, আমাদের মোট 3টা রাস্তা পার হতে হয়। প্রথমে এইরা মেইন রোডটি পার হতে হয়, তারপর রেলওয়ে কলোনির ব্রিজটি পার হতে হয় এবং সব শেষে হচ্ছে শাহজাহানপুরের যে মেইন রোডটা আছে মতিঝিলে আমাদের আইডিয়াল স্কুলে যেতে কলোনি থেকে, ওই মেইন রোডটি পার হতে হয়। এই পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার করাটা কতটা জরুরি বলে আপনারা মনে করেন? আসলে কি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে এবং যানবাহনের বিভিন্ন ড্রাইভার আমি অনেককে দেখেছি যে তারা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করেও যানবাহন চালিয়েছে। এক্ষেত্রে হচ্ছে ফুট ওভারব্রিজ প্রথমে হচ্ছে প্রাণহানির সংখ্যা অনেকটা কমিয়ে দেয় বলতে একদম শূন্যের কোটায় নামিয়ে দেয়। আমাদের এই মেন রোডের যে ওভারব্রিজটা আর কলোনির যে ওভারব্রিজটা, স্ট্যান্ডের ফুটওভার ব্রিজ যেটা সেটা আর ওই রেলওয়ে কলোনির ফুটওভার ব্রিজ, আচ্ছা কি হয়েছে দুটোর? মানে হচ্ছে আমাদের কমলাপুরের যে ফুট ওভারব্রিজটা যেভাবে জুড়ে দেওয়া হয়েছিল একদম কমলাপুর রেল স্টেশন থেকে ওই বৌদ্ধ মন্দিরের পরে যে ফুট ওভারব্রিজটা, আমরা হচ্ছে চাচ্ছি কি যে এই ফুট ওভারব্রিজটা থেকে ওই ফুট ওভারব্রিজটা পর্যন্ত একসাথে জুড়ে দেওয়া হয়। তাহলে কি হলো, আমাদের হচ্ছে এক্সট্রাভাবে আমাদের 2বার হচ্ছে সিঁড়িতে ওঠানামা করতে হয়। আসলে কি এটা তো আমাদের নিজেদের দোষ না, বা অনেকজন আছে যারা যেমন বৃদ্ধ, তারা তো আর সিঁড়ি ওঠানামা করতে পারে না, তো তাদের হচ্ছে কি করতে হয়, এরকম রাস্তার মেন রোডের মাঝখানে যে জায়গায় ফাঁকা থাকে সেই জায়গা দিয়ে আমাদের পারাপার হতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। স্পেশালভাবে হচ্ছে এক্সেলারেটর যেগুলো আছে, আমি এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখেছি যে ওঠার জন্য হচ্ছে এক্সট্রা এক্সেলারেটর ইউজ করা হয়, কিন্তু নামার জন্য ইউজ করা হয় না। তো উঠতে হচ্ছে আমাদের সবচেয়ে কষ্ট, কারণ গ্র্যাভিটির বিরুদ্ধে আমাদের কাজ করতে হয়। তো উঠতে যদি আমাদের এরকম সকল ফুটওভার ব্রিজে যদি এরকম এক্সেলারেটর ইউজ করা যায়, সবাই ব্যবহারে আগ্রহী হবে। দর্শক, এই প্রজন্মই তো আমরা চাই যারা এইভাবে ব্যাপকভাবে চিন্তা করবে এই অল্প বয়স থেকে, যে ফুটওভার ব্রিজে যদি এস্কেলেটর যুক্ত করা যায়
স্বয়ংক্রিয়ভাবে উঠবে নামবে এটা যদি যুক্ত করা যায়, যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমরা দেখেছি আমাদের কিছু জায়গাতে স্বয়ংক্রিয়ভাবে ফুটওভার ব্রিজের ব্যবস্থা করা আছে, এবং সেই সাথে যারা এই রাস্তাটা ব্যবহার করে যাতায়াত করেন তাদের জন্য সে বলেছে শাহজাহানপুর রেলওয়ে কলোনির যে ফুটওভার ব্রিজ রয়েছে তা যদি বাসাবো স্ট্যান্ড ফুটওভার ব্রিজের সাথে যুক্ত করে দেওয়া যায় তাহলে তাদেরকে একটা ব্রিজে উঠতে হবে, একটাতেই নামতে হবে, এটা তাদের জন্য সহজ হয়। আসলে কোমলমতি শিক্ষার্থীদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনেক মনোযোগ সহকারে রাখবেন এবং দৃষ্টি দিবেন, এই আশাবাদী রাখছি আমরা। দর্শক, আজকের আয়োজনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি দ্য ট্রাফিক সিগন্যালের দীর্ঘ পথ চলায় আমরা পর্যবেক্ষণ করে যানজটের যে কারণগুলো পেয়েছি তার মধ্যে থেকে কয়েকটি। দর্শক, আগামী পর্বে পর্যবেক্ষণমূলক কারণসমূহের বাকি কারণগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে পথ চলুন, ট্রাফিক আইন মেনে পথ চলুন। দ্য ট্রাফিক সিগন্যাল।